হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর যে পরীক্ষাগত রাসায়নিক শিল্প ও জীব রসায়ন চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব সালফিউরিক অ্যাসিড নিয়ে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি বলতে আমাদের একটাই পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস। তো তার আগে আমরা দেখব যে সালফিউরিক অ্যাসিডে কী, সেখান থেকে কী প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, কীভাবে প্রশ্নগুলো আসবে, প্রশ্নগুলোর সাথে কীভাবে ডিল করব, সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। আমি হচ্ছে তোমাদের আলবুদ্দিন স্যার। তো প্রথমেই আমরা দেখব যে H2SO4টা কী। H2SO4 হচ্ছে কি কিং অফ কেমিক্যাল, তাই তো, রসায়ন রাজা বলা হয় H2SO4কে। তাহলে H2SO4 হচ্ছে কি কিং অফ কেমিক্যাল। তো কিং অফ কেমিক্যাল কেন বলা হয়? তার কারণ হচ্ছে যে এই যে H2SO4টা রয়েছে, H2SO4টা হচ্ছে কি আমাদের শিল্পে প্রচুর পরিমাণে ব্যবহার হয়। অর্থাৎ তুমি ব্যাটারি ধরে না, ব্যাটারির মধ্যে যে জলটা থাকে সেটাতেও কী থাকে, H2SO4 থাকে। অর্থাৎ বিভিন্ন রকমের পদ্ধতিতে, মানে বিভিন্ন রকমের পদ্ধতিতে আমরা কী করতে পারি, H2SO4টাকে ব্যবহার করতে পারি। এবং বিভিন্ন রকমের যে কেমিক্যাল কম্পাউন্ডগুলো হয়, অর্থাৎ রাসায়নিক পদার্থ যেগুলো হয়, সেগুলোকে আমরা তৈরি করতে পারি। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, ইন্ডাস্ট্রিয়াল ইউজ, তাই তো, অর্থাৎ ইউজ হয় কোথায়, ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে আমাদের কী হচ্ছে, ইউজ হচ্ছে। আর কি হচ্ছে, এটাকে আমরা বিভিন্ন রকমের কেমিক্যাল কম্পাউন্ড হিসাবে আমরা পাই, ঠিক আছে। কেমিক্যাল কম্পাউন্ড তৈরিতে আমাদের এই H2SO4টা প্রচণ্ড পরিমাণে হেল্প করে, সেই জন্যই এটাকে কী বলা হয়, কেমিক্যাল, মানে কিং অফ কেমিক্যাল বলা হয়, ঠিক আছে। তো প্রথমেই আমরা দেখব যে এই যে H2SO4টা রয়েছে, H2SO4টা দেখতে কেমন হয়, ঠিক আছে, দেখতে কেমন হয়। তো প্রথমেই আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এটা কী কী দিয়ে তৈরি আছে, হাইড্রোজেন পরমাণু, সালফার পরমাণু এবং অক্সিজেন পরমাণু, তাই তো। তাহলে আমি যদি প্রত্যেকটাকে আলাদাভাবে লিখি, সালফার, হাইড্রোজেন আর কি হচ্ছে অক্সিজেন। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি পাই, পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে কত, 1, তাই তো। আর এর যে আমরা আণবিক গুরুত্ব পাই, সেই আণবিক গুরুত্ব কত হচ্ছে, আণবিক গুরুত্ব হচ্ছে কত, 1। হাইড্রোজেনের ক্ষেত্রে 1 পাই। এটা সালফার কত নম্বরে রয়েছে, 16 নম্বরে রয়েছে এর যে পারমাণবিক গুরুত্ব, ঠিক আছে, অর্থাৎ সেটা কত হচ্ছে 32। আর অক্সিজেনের ক্ষেত্রে কত হয়, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত, 8। তাহলে 8-এর জন্য এর কত হচ্ছে পারমাণবিক গুরুত্ব, এর পাই আমরা 16, ঠিক আছে। তো এখানে দেখো যে এর যদি আমি আণবিক ভর বার করি, ঠিক আছে, আণবিক ভর, তো আণবিক ভর কত হবে, বা মোলার মাস কত হবে, মোলার মাস। তাহলে এখানে দেখো আমাদের একটা হাইড্রোজেনের জন্য আমি কত পাই, 1 পাই। তাহলে এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2 × 1, তাই তো। তাহলে 2 হয়ে গেল। আর তার সাথে কী হচ্ছে, একটা সালফার আছে, সালফারের জন্য কত পাই, 32 পাই। আর এখানে অক্সিজেন আছে, একটা অক্সিজেনের জন্য 16, এখানে 4টে অক্সিজেন আছে, তাহলে 4, ঠিক আছে। তো এখানে এগুলোকে যোগ করলে আমরা পাবো কত, 98 মতো, ঠিক আছে। তাহলে 98 গ্রাম। তাহলে এই যে 98 গ্রাম পাচ্ছি, তো 98 গ্রাম কত মোলে আছে, দেখো এখানে কত মোল, এখানে 1 মোল, তাই তো। এখানে কিছু নাই মানে কি 1 মোল আছে। যদি এখানে 2 থাকতো তাহলে এটা কত মোল হয়ে যেত, 2 মোল হয়ে যেত। তাহলে এখানে 1 মোল, এখানে আমার যেহেতু কিছু নয় তার মানে কি 1 আছে, তাহলে 1 মোলে আমি কত পাচ্ছি, 98 গ্রাম, ঠিক আছে। তাহলে 1 মোলে, অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে 98 গ্রাম পার মোল, ঠিক আছে। এতটা হচ্ছে কি আণবিক ভর, অর্থাৎ H2SO4 আণবিক ভর। তাহলে H2SO4 আণবিক ভর পেলাম। এটা সাধারণত দেখতে কেমন হয় যদি দেখি, তাহলে দেখতে দেখো যে সালফারের ক্ষেত্রে আমরা 16 পাই ইলেকট্রন বিন্যাস। তো এক্ষেত্রে যদি আমি দেখি তাহলে 2, 8, 6, তো বাইরের কক্ষে কতগুলো রয়েছে, 6টা আছে। তার মানে কি সে ম্যাক্সিমাম 6টা বন্ধন গঠন করতে পারে কে, সালফার। তাহলে যদি সালফারটাকে আমি নিই, সালফারের ক্ষেত্রে কী হয়, অক্সিজেন থাকে, এভাবে দুটো অক্সিজেন, ঠিক আছে। তো এখানে দেখো যে 6টা বন্ধন হয়ে গেল, ঠিক আছে, 6টা বন্ধন হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি থাকবে, একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো স্বাভাবিকভাবে আমি দেখতে পাচ্ছি যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, অক্সিজেনের বেশি, তাই তো, হাইড্রোজেনের তুলনায়। তাহলে হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা সে কেড়ে নেবে কে, অক্সিজেন কেড়ে নিয়ে অক্সিজেন মাইনাস হয়ে যাবে এবং হাইড্রোজেনটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে একই রকমভাবে কী হবে, ইলেকট্রনটা টেনে নেবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। তো এইভাবে কী হচ্ছে, এই বন্ধনটা আমাদের ভেঙে যাচ্ছে। ভেঙে গেলে পরে কী পাবো, আমি H+ আয়ন পাবো। তাহলে দুটো H+ আয়ন পাচ্ছি, 2H+ আয়ন পাচ্ছি। তাহলে 2H+ আয়ন পাচ্ছি, তাহলে এখানে আমার আয়নটা পাচ্ছি, যে H+ দান করে সেই হচ্ছে কি অ্যাসিড। তাহলে দুটো H+ যেহেতু দান করছে, সেই জন্য এ কতগুলো মানে H+ ডোনেট করে দিতে পারে কোনো বেসকে, দুটো, তাই তো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে দুটো H+ দান করছে, সেই জন্য এটাকে কী বলা হয়, ডাইবেসিক বলা হয়, ঠিক আছে, অর্থাৎ দ্বিক্ষারীয় বলা হয়। এটাকে কী বলা হয়, দ্বিক্ষারীয় বলা হয়। তো এটা হচ্ছে কি স্ট্রাকচার, অর্থাৎ H2SO4টা দেখতে কেমন হয়, এটা হচ্ছে কি দেখতে, ঠিক আছে। তো কিং অফ কেমিক্যাল বলা হয় কেন, সেটা আমরা জানলাম। ভরটা কেমন, এ সাধারণত কী হয়, গন্ধহীন হয়, ঠিক আছে, গন্ধহীন, বর্ণহীন,
এর কোনো বর্ণ নাই, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের H2SO4। তো H2SO4 নিয়ে আমরা মোটামুটি জানলাম। আর H2SO4টা হচ্ছে কি, খুব সহজেই অন্য কোনো পদার্থকে অক্সিডাইজ করে দিতে পারে, সেই জন্য এটা হচ্ছে কি খুব শক্তিশালী জারক পদার্থ হিসাবে কাজ করে। এবার অক্সিডাইজ করে দিতে পারে মানে কি, এর মধ্যে কি কোনো অক্সিজেন আছে? তাহলে অক্সিজেন থাকবে তবেই তো অন্য কাউকে মানে অক্সিডাইজ করতে পারবে, অনেকে অক্সিডেশন ঘটাতে পারবে। তাহলে H2SO4 স্বাভাবিকভাবে ভেঙে গিয়ে কী তৈরি করে, H2SO4 এটা সাধারণত ভেঙে গিয়ে, এটাকে যদি আমি উপরে লিখি তাহলে কী পাবো দেখো, H2SO4 যেটা রয়েছে এ ভেঙে গিয়ে কী তৈরি করবে, এখানে দেখো যে H2SO4 রয়েছে, তার মানে কি আমি এখান থেকে জল পাবো। আর কি পাবো? জল পাবো, ঠিক আছে। তো আমাদের এখান থেকে কী তৈরি হয়, একটা অক্সিজেন পাই, ঠিক আছে, একটা অক্সিজেন পাই। তাহলে এখানে আমাদের কি হবে, H2O হবে, ঠিক আছে। আর কি পড়ে আছে আমাদের, SO3 পড়ে আছে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমাদের একটা যদি অক্সিজেন নিয়ে নিই তাহলে SO3, তাহলে এভাবে একটা অক্সিজেন সে দান করতে পারে। অর্থাৎ এখান থেকে আমি কি পাবো, একটা অক্সিজেন আমরা পাচ্ছি। তো এখানে আমাদের SO3 হয়ে থাকবে না, এটা কি হয়ে যাবে, SO2 রূপে থাকবে। অর্থাৎ এখানে আমাদের একটা, দুটো, তিনটে, আর এটা চারটে অক্সিজেন হয়ে গেল, ঠিক আছে। তো এভাবেই আমাদের কি হচ্ছে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে এবং জল উৎপন্ন করছে, এবং তার সাথে আমরা একটা নতুন অক্সিজেন পাচ্ছি যেটাকে বলা হয় নিসেন্ট অক্সিজেন। সেই অক্সিজেনটা কি করে, অন্য যে কোনো পদার্থের সাথে কি করবে, সেই পদার্থকে অক্সিজেন দিয়ে দিয়ে কি ঘটাবে, অক্সিডেশন ঘটাবে, মানে কি জারণ ঘটাবে। জারণ কাকে বলা হয় সেটা তো তোমরা জানো, যে অক্সিজেন গ্রহণ করে, তাই তো। অর্থাৎ ধরে নাও এক্স যদি অক্সিজেন গ্রহণ করে, ঠিক আছে, দিয়ে এক্সও তৈরি করে, তাহলে এটা কি হচ্ছে, এক্সটা হচ্ছে কি একটা, মানে এক্সের কী ঘটছে, জারণ ঘটছে, তাই তো। তাহলে এই অক্সিজেনটা কার কাছ থেকে পাচ্ছে, যদি আমি H2SO4 দিই তাহলে H2SO4 থেকে অক্সিজেনটা পেলো, তাহলে কী হয়ে যাচ্ছে, একে জারিত করে দিচ্ছে, তাই তো। তার মানে কি এক্সের অক্সিডেশন ঘটিয়ে দিচ্ছে। তাহলে এভাবেই কী হচ্ছে, একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বলা হয়, ঠিক আছে। H2SO4কে কী বলা হয়, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট। কেন বলা হয় সেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আগেই বলে দিলাম যে এখান থেকে কী পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। এই অক্সিজেনটা কী করছে, যে কোনো পদার্থকে অক্সিডেশন ঘটাচ্ছে, মানে যে কোনো পদার্থের অক্সিডেশন ঘটানোর জন্য দায়ী থাকছে, সেই জন্য এটা কী হচ্ছে, মানে কি জারণ ঘটাতে সহায়তা করছে বা ঘটাচ্ছে। তো এই জন্য এটা কী হচ্ছে, সবথেকে বেশি শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। তো এটা গেল কি আমাদের মোটামুটি H2SO4 নিয়ে। তো H2SO4কে কীভাবে প্রস্তুত করা হয় সেটা যদি আমরা দেখি, ঠিক আছে। তো প্রস্তুতি হিসাবে আমরা সাধারণত কী করি, শিল্প প্রস্তুতিটি আমাদের বেশি পরিমাণে ব্যবহার হয়। তো শিল্প প্রস্তুতির আগে আমরা যদি প্রিপারেশান দেখি, ঠিক আছে, প্রিপারেশান মানে কন্ট্যাক্ট প্রসেসে আসার আগে আমরা জাস্ট নর্মাল, অর্থাৎ সালফারকে যদি আমরা গাঢ় HNO3 দিই, ঠিক আছে, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের সাথে আমি যদি সালফারের বিক্রিয়া ঘটাই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমাদের H2SO4 উৎপন্ন হবে, ঠিক আছে। অর্থাৎ এরা পরস্পরের সাথে বিক্রিয়া ঘটাবে, বিক্রিয়া ঘটানোর পরে কি তৈরি করবে, আমাদের H2SO4 তৈরি করবে। তো এখান থেকে দেখো যে H2SO4 যদি তৈরি করে তাহলে এখানে আমি কি পাবো, H2SO4 পাবো, ঠিক আছে। আর কি তৈরি করবে, এখান থেকে আমরা কি পাবো, জল পাবো এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবো, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমাদের জল উৎপন্ন হবে প্লাস NO2 উৎপন্ন হবে। তো এখান থেকে আমাদের যদি এটাকে ব্যালেন্স করা হয়, ব্যালেন্স করলে কত হবে, এখানে আমাকে 6 দিতে হবে, ঠিক আছে। আর এখানে আমাকে কত দিতে হবে, 2টো অক্সিজেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি আমাদের 6টা, ঠিক আছে, 6টা নাইট্রোজেন, 6টা নাইট্রোজেন, ঠিক আছে। 4, 6, 12, 18, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি তৈরি হচ্ছে দেখো, এভাবে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। তো এখানে আমাদের কি হচ্ছে দেখো, আমি প্রত্যেকটাকে একটা একটা করে নিলাম। প্রথমে আমি কি দেখলাম, প্রথমে আমি অক্সিজেনটাকে দেখে নিলাম, ঠিক আছে। তো অক্সিজেন যদি দেখি তাহলে কি হচ্ছে, এখানে দেখো 18টা হচ্ছে অক্সিজেন। তো এখানে আমাদের কী করতে হচ্ছে, 3, 6, 18, সেই জন্য এখানে আমি কত বসালাম, 6 বসালাম, ঠিক আছে। তো এভাবেই কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি আমরা প্রিপারেশন সাধারণত করি, কিন্তু এই প্রিপারেশানটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়। গাঢ় HNO3 দিয়ে আমাদের যে প্রিপারেশানটা হচ্ছে সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের যেটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ সবথেকে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট প্রসেস বা স্পর্শ পদ্ধতি। তো স্পর্শ পদ্ধতি, কন্ট্যাক্ট প্রসেস। তো স্পর্শ পদ্ধতি
আমাদের কিভাবে করা হয় সেটা যদি দেখি, তো প্রথমে আমাদেরকে কী করতে হবে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে হবে। সালফার ডাইঅক্সাইড প্রথমে মনে রাখবে যে প্রথম স্টেপটা হচ্ছে কি, আমাকে SO2 উৎপন্ন করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমাকে যদি SO2 উৎপন্ন করতে হয়, তো SO2 আমি কোথা থেকে পাবো, SO2 কোথা থেকে পাবো, তার মানে কি আমাকে সালফার নিতে হবে। প্রথমেই যদি আমাকে SO2 উৎপন্ন করতে হয়, প্রথম অর্থাৎ স্পর্শ পদ্ধতিতে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে হবে। সালফার ডাইঅক্সাইড থেকে আমাকে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতে হবে। তারপরে আমি কি পাবো, H2SO4 পাবো। তাও H2SO4টা ডাইরেক্ট পাবো না, ইনডাইরেক্টলি আমাকে H2SO4 নিতে হবে, ঠিক আছে। তো SO2 আছে, তার মানে কি আমি এখানে সালফার নিতে পারি, তার সাথে তাকে যদি আমি জারিত করি, অক্সিডেশন করি, তাহলে কি হবে, সালফারটা অক্সিজেনের দ্বারাই জারিত হয়ে কী তৈরি করবে, আমাদের সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে, ঠিক আছে। এটা আমরা পেতে পারি, কি পেতে পারি, সালফার ডাইঅক্সাইড আমাকে উৎপন্ন করতে হবে। তাহলে কীভাবে উৎপন্ন করতে পারি, এভাবে উৎপন্ন করতে পারি। আরেকটা যেটা হচ্ছে কি, আমাদের আয়রন পাইরাইড নিতে হবে, ঠিক আছে। তাহলে আয়রন পাইরাইড যদি নিই, FeS2, এটা হচ্ছে কি আয়রন পাইরাইডস, আয়রন পাইরাইড, ঠিক আছে। তো আয়রন পাইরাইড যেটা আছে FeS2, ঠিক আছে, এটা সাধারণত কী হবে, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করবে, অর্থাৎ দেখো যে এখানে আমাদের কী হচ্ছে, সালফার এবং অক্সিজেন, আমি কি করছি, প্রত্যেকটাকে আমি অক্সিজেন দ্বারাই জারিত করছি, ঠিক আছে। অর্থাৎ সালফারের আমি কী ঘটালাম, অক্সিডেশন ঘটালাম। এখানে কি হচ্ছে আমাদের, এখানে আমাদের কী করতে হবে, অক্সিজেন নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি অক্সিজেন দিয়ে দিই, ঠিক আছে, অর্থাৎ আমি এটাকে আমি নিচে লিখি, এটা হচ্ছে কি FeS2, ঠিক আছে, এটার নাম। তো FeS2 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, দেখো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমাদের SO2 উৎপন্ন হবে, ঠিক আছে, SO2 উৎপন্ন হবে, SO2 আর প্লাস Fe2O3, ঠিক আছে, এটা উৎপন্ন হবে। এবার এটাকে আমাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে গেলে পরে আমাকে কী নিতে হবে, এখানে আমাদের অক্সিজেন কতগুলো নিতে হবে, আমাদের SO2 যেটা উৎপন্ন হবে, এই SO2-র জন্য আমাদের এখানে 11টা অক্সিজেন নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের অক্সিজেন কতগুলো নিতে হবে, 11খানা অক্সিজেন নিতে হবে। আর এখানে যে আয়রন পাইরাইডটা রয়েছে সেটা 4টে, এইটা মানে তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো এভাবে কি হচ্ছে, 4টে 4 11, আর এখানে কত হচ্ছে আমাদের 2টো SO2 উৎপন্ন হবে, আর এখানে আমাদের উৎপন্ন হবে কতগুলো, 8টা, ঠিক আছে। তাহলে এভাবেই আমাদের কি হচ্ছে, SO2 আমি পাচ্ছি, ঠিক আছে, আয়রন পাইরাইডের সাহায্যে। তাহলে 4 11টা নিলাম, 2টো SO2 উৎপন্ন হলো, ঠিক আছে, এবং 8টা ফেরাস অক্সাইড উৎপন্ন হলো। তো এইভাবে কি হচ্ছে, আমাদের প্রথমে আমাদের SO2 উৎপন্ন হলো। তাহলে প্রথম পদ্ধতি আমাদের কি, প্রথম পদ্ধতি মনে রাখবে যে সেটা হচ্ছে যে SO2 উৎপন্ন করা। তাহলে SO2 আমাদের উৎপন্ন হয়ে গেলে কোথা থেকে, আয়রন পাইরাইড থেকে উৎপন্ন হলো, আর এবং সালফার থেকে উৎপন্ন হলো। কীভাবে উৎপন্ন হলো, অক্সিজেন দ্বারাই সেটা জারিত হয়ে, অর্থাৎ অক্সিডেশন ঘটিয়ে আমি কি করছি, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছি। এবার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, সেকেন্ড পদ্ধতি হচ্ছে SO2 থেকে SO3। তাহলে এখানে কি ঘটবে বলো, এখানে আমাদের SO2 যেটা আছে সেটা অক্সিজেন গ্রহণ করলো নিশ্চয়ই। তাহলে কি ঘটেছে, SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের কী ঘটাচ্ছি, অক্সিডেশন ঘটাচ্ছি, তাই তো, অক্সিডেশন বা জারণ ঘটাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, সালফার ডাইঅক্সাইডের জারণ ঘটাতে হবে, সালফার ডাইঅক্সাইডের জারণ ঘটাতে হবে। তাহলে সালফার ডাইঅক্সাইডের জারণ ঘটাবো কী করে, কিন্তু এটা আমাকে কী করতে হবে, সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন দিলে পরে কী হয়ে যাবে, মানে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়ে যাবে, তাই তো। তাহলে সালফার ডাইঅক্সাইডের সাথে যদি আমি অক্সিজেন দিই, ঠিক আছে, SO2 প্লাস O2, এখান থেকে আমাদের কি উৎপন্ন হবে, SO3 উৎপন্ন হবে, ঠিক আছে। তো এখানে দেখো যে দুটো 4টে 3টে আছে, তাই তো। তাহলে আমাকে এখানে নিতে হবে 2টো, তাহলে এখানে 2 4 2 6 3 2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী হয়ে যাচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এই যে পদ্ধতিতে অক্সিডেশন, তাহলে এখানে দেখো যে আমাদের কত মোল আছে, এখানে 2 মোল আছে সালফার ডাইঅক্সাইড, আর এখানে 1 মোল আছে অক্সিজেন, ঠিক আছে। এখান থেকে আমাদের কি হচ্ছে, 2 মোল আমি সালফার ডাইঅক্সাইড পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ এখানে টোটাল হচ্ছে কত, 3 মোল, আর এখানে আমাদের কত হচ্ছে, 2 মোল। তো কেন আমি এগুলো বলছি, তার কারণ হচ্ছে যে এই যে সালফার ডাইঅক্সাইডটা সহজেই সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে না, ঠিক আছে। সালফার ডাইঅক্সাইডটা উৎপন্ন হয় না সহজে, মানে কি এটা সহজে জারিত হয় না সালফার ডাইঅক্সাইডটা। তাহলে সালফার ডাইঅক্সাইডটা যদি জারিত না হয়, তাহলে আমাকে কি করতে হবে, কিছু একটা পদ্ধতি ব্যবহার করতে হবে যাতে এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে, তাই তো। তাহলে সেই পদ্ধতিটা কি,
তাহলে সেই পদ্ধতি যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের কি হচ্ছে SO2 2SO2 প্লাস O2 থেকে কি উৎপন্ন হচ্ছে 2SO3, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রসেস। তো এই যে বিক্রিয়াটা সহজেই ঘটতে চায় না। তো কেন ঘটতে চায় না? কারণ কি এইটা থেকে এইটা আনস্টেবল হয় বেশি, ঠিক আছে। যে বেশি স্টেবল হবে সে স্টেবল থাকার চেষ্টা করবে। তাহলে এই যে সালফার ডাইঅক্সাইডটা অতটা বেশি স্টেবল হয় না। তাহলে এই বিক্রিয়াটা কি করব, আমাকে ঘটাতে হবে। কি করে ঘটাতে হবে? আমরা জানি যে কোনো বিক্রিয়া যদি স্পিড বাড়াতে চাই, ঠিক আছে, স্পিড বাড়াতে গেলে আমাকে কি করতে হবে, বা কোনো একটা বিক্রিয়া যদি ঘটাতে চাই তাহলে টেম্পারেচার কমাতে হবে বা বাড়াতে হবে। আর কি জানি যে প্রেশার আমাকে বাড়াতে হবে বা কমাতে হবে, বিভিন্ন রকমের অনুঘটক ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কি ব্যাপার। তাহলে এখানে দেখো যে আমি কত পেলাম, 3 মোল পেলাম, তাই তো। 3 মোল থেকে আমার কি হচ্ছে 2 মোল তৈরি হচ্ছে। তো 2 মোল, তো এই যে 3 মোল থেকে 2 মোল করার জন্যই আমাকে কি করতে হবে, প্রেশারটাকে হাই রাখতে হবে, ঠিক আছে। প্রেশার বা চাপ আমাকে কি করতে হবে, হাই রাখতে হবে, ঠিক আছে। হাই প্রেশার ব্যবহার করতে হবে। তাহলে 1 নম্বর কী করতে হবে, আমাকে হাই প্রেশার ব্যবহার করতে হবে। তাহলে চাপের মানটা কত হবে, সেই চাপটা হচ্ছে কি 2 atm, ঠিক আছে। অ্যাটমসফেরিক প্রেশার আমাকে রাখতেই হবে। এবং এই বিক্রিয়াটা কি হচ্ছে, এই বিক্রিয়ার ফলে আমরা কী পাই, এই বিক্রিয়ার ফলে আমাদের তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। এখানে আমরা কী পাবো, কিছুটা পরিমাণে হিট পাবো, ঠিক আছে। অর্থাৎ 45 কিলো ক্যালোরির মতো আমরা হিট পাই। তাহলে এখানে আমাদের কি হচ্ছে এক্সোথার্মিক, মানে কি যে বিক্রিয়াতে আমরা কি পাই, তাপ পাই, সেটা হচ্ছে কি এক্সোথার্মিক প্রসেস। তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো, যে এইটাকে আমাকে লো টেম্পারেচার বা মিডিয়াম টেম্পারেচার আমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমাদের কি ব্যবহার করতে হয়, লো বললে মানে হবে মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম বা এটাকে লো বলা হয়, ঠিক আছে। লো টেম্পারেচার আমাকে নিতে হবে। লো টেম্পারেচার তাপমাত্রা আমাকে কি করতে হবে, মিডিয়াম রাখতে হবে। সেটা কত, 450 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, ঠিক আছে। তো 450 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো যদি রাখা হয় তাহলে কি হবে, এই পদ্ধতিটা আমাদের ঘটবে। তাহলে প্রথম কন্ডিশন কি, চাপটাকে আমাকে বেশি রাখতে হবে। চাপ বেশি রাখলে পরে কি হবে, এই যে 3 মোল থেকে কি হবে 2 মোল আমার বিক্রিয়াটা, অর্থাৎ এটা হবে কি ফরওয়ার্ড বিক্রিয়া। যখন আমি চাপটাকে কী করব, বেশি রাখবো তখন কী হবে, 3 মোল থেকে 2 মোলের দিকে বিক্রিয়াটা ঘটবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, প্রেশারটাকে হাই রাখতে হবে। টেম্পারেচার কী করতে হবে, আমাকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে, অর্থাৎ মিডিয়াম টেম্পারেচার বা লো টেম্পারেচারও বলা হয়, ঠিক আছে। আর কি হবে, অনুঘটক ব্যবহার করতে হবে। অনুঘটক বলতে গেলে কেন অনুঘটক ব্যবহার করতে হবে, কারণ বিক্রিয়াটা স্লো পদ্ধতিতে যদি ঘটে, মানে কি বিক্রিয়াটা স্লোলিভাবে ঘটছে, তার কারণ কি এটা তো উৎপন্ন হতে চাইছে না। তাহলে বিক্রিয়াটা খুব ধীরে ধীরে ঘটছে। তাহলে বিক্রিয়াটা ধীরে ধীরে ঘটলে পরে আমাকে কী করতে হবে, দ্রুত ঘটাতে হবে। আর দ্রুত ঘটতে গেলে পরে আমাকে কী করতে হবে, বিভিন্ন রকমের অনুঘটক ব্যবহার করতে হবে। অনুঘটক হিসেবে নেওয়া হয় ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, ঠিক আছে। পেন্টাঅক্সাইড, তো ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড আমাদের কী করা হয়, অনুঘটক হিসেবে নেওয়া হয়। এখানে বলতে পারো যে আমরা প্ল্যাটিনাম বিভিন্ন জায়গায় কী করি, আমরা প্ল্যাটিনাম নিই, তাই তো। তো এখানে কেন প্ল্যাটিনাম নিচ্ছে না, প্ল্যাটিনাম নেওয়া হয় না, তার কারণ হচ্ছে যে প্ল্যাটিনামের দামটা অনেক বেশি, ঠিক আছে। অর্থাৎ খুব বেশি খরচ হয়ে যায়, মানে কি কস্টলি পড়ে যায়। সেই জন্য প্ল্যাটিনাম তড়িৎদ্বার এখানে নেওয়া হয় না, ঠিক আছে। কোনটা নেওয়া হয়, এটা নেওয়া হয়, এটা অনেক সস্তা, সেই জন্য এটা হচ্ছে কি অনেকটা দামি হওয়ার কারণেই এটা আমাকে বেশি পরিমাণে এফোর্ট দিতে হবে, মানে কি আমাকে টাকা বেশি খরচ করতে হবে, সেই জন্য প্ল্যাটিনামটা অতটা বেশি নেওয়া হয় না। তাহলে হাই টেম্পারেচার নিতে হবে, মানে এখানে কি হচ্ছে, হাই প্রেশারটা নিতে হবে, মিডিয়াম টেম্পারেচার রাখতে হবে 450 ডিগ্রি সেন্টিগ্রেড মতো। এবং যে ক্যাটালিস্ট হিসাবে আমি কী করবো, বা অনুঘটক হিসেবে কী নিতে হবে, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড নিতে হবে, ঠিক আছে। আর কি নিতে হবে, এখানে আমাকে এই যে অক্সিজেনের মাত্রাটা আমাকে বেশি পরিমাণে নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ অক্সিজেনের পরিমাণটা আমাকে কী করতে হবে, বেশি পরিমাণে নিতে হবে, অর্থাৎ অক্সিজেন বেশি নিতে হবে, বেশি মাত্রায়, ঠিক আছে, বেশি মাত্রায় নিতে হবে। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের কন্ডিশন। তাহলে এখানে আমাকে কি বলে, যে প্রশ্ন হচ্ছে যে SO2 থেকে SO3, অর্থাৎ এইটাকে যদি আমি প্রশ্ন হিসাবে লিখি, ঠিক আছে,
তাহলে কোশ্চেন কীভাবে আসবে? কোশ্চেন আসবে যে SO2 থেকে SO3, অর্থাৎ এখানে কি ঘটাচ্ছি? অক্সিডেশন ঘটাচ্ছি, তাই তো? অক্সিডেশন ঘটাচ্ছি। তো SO2 থেকে SO3 মানে উৎপন্ন করার শর্তগুলি লেখো। তাহলে এইভাবে আমাকে কি করতে হবে? শর্তগুলো আমাকে লিখতে হবে, ঠিক আছে? তবেই আমার কি হবে? এখানে আমাদের SO3 পাবো, অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড পাবো, ঠিক আছে? তো কি কি শর্ত? প্রথমে মানে প্রেশারটা আমাকে বেশি দিতে হবে। প্রেশার বেশি দিলে পরে কি হবে? বেশি মল থেকে কম মলের দিকে বিক্রিয়াটা ফরওয়ার্ড ডাইরেকশানে ঘটবে। আর মিডিয়াম টেম্পারেচার রাখতে হবে 450 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এটা লো টেম্পারেচার। এবং ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড নিতে হবে, এবং তার সাথে আমাকে কী করতে হবে? অক্সিজেনের পরিমাণটা বেশি নিতে হবে। তাহলে এই বিক্রিয়াটা কী হবে? সম্পূর্ণ হবে। তাহলে এই বিক্রিয়াটা আমার সম্পূর্ণ হলো, অর্থাৎ SO2 জারণ ঘটলো, ঠিক আছে? SO2 জারণ ঘটে SO3 উৎপন্ন করছে। তাহলে এটা গেল আমাদের কি 2 নম্বর পদ্ধতি। তাহলে প্রথম পদ্ধতিতে কী করছি? আমরা SO2 উৎপন্ন করছি। SO2 কীভাবে উৎপন্ন করলাম? সালফার এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করলাম। আবার কি উৎপন্ন করলাম? আয়রন পাইরাইডস থেকে আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করলাম? সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করলাম। এখানে আমাদের কিভাবে উৎপন্ন করলাম সালফার ডাইঅক্সাইড? এখান থেকে আমাদের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে সালফার ডাইঅক্সাইডের জারণ ঘটানো। সালফার ডাইঅক্সাইড জারিত হয়ে কী করে? সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে, এবং সেই ডাইঅক্সাইড উৎপন্ন হতে গেলে অনেকগুলো শর্ত মেনে চলতে হচ্ছে। সেই শর্তগুলো কী কী? চাপ বেশি রাখতে হবে, টেম্পারেচার লো রাখতে হবে, ক্যাটালিস্ট হিসাবে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড নিতে হবে, ঠিক আছে? এবং অক্সিজেন বেশি মাত্রায় নিতে হবে। তাহলে এখান থেকে আমাদের কী হলো? সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হলো। তাহলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে গেল আমাদের। তো এই যে সালফার ডাইঅক্সাইডটা রয়েছে, ঠিক আছে, এর পরের পদ্ধতি অর্থাৎ 3 নম্বর পদ্ধতি যদি আমি দেখি, 3 নম্বর পদ্ধতি অর্থাৎ আমাদের এটা 2 নম্বর পদ্ধতি গেল। 2 নম্বর পদ্ধতিতে আমরা কী পেলাম? সালফার ডাইঅক্সাইড পেলাম। এবার 3 নম্বর পদ্ধতি কী হচ্ছে? যে সালফার ডাইঅক্সাইডটা হলো, সেই সালফার ডাইঅক্সাইডে যদি আমি জল দিই, ঠিক আছে, জলের সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই, ঠিক আছে, অর্থাৎ H2O দিই, তাহলে কি উৎপন্ন হবে? H2SO4 উৎপন্ন হবে, ঠিক আছে? অর্থাৎ সালফার ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে H2SO4 উৎপন্ন করবে। তো এই বিক্রিয়াটা আমাদের কি করা হয় না? ঘটানো হয় না। কেন ঘটানো হয় না? তার কারণ তোমাকে এখানে জিজ্ঞেস করতে বলবে যে সালফার ডাইঅক্সাইডকে সরাসরি জলে দ্রবীভূত করে সালফারিক অ্যাসিড কেন উৎপন্ন করা হয় না? তার কারণ হচ্ছে যে এই বিক্রিয়াটিতে কী হবে? এখান থেকে আমাদের কি হচ্ছে? সালফারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এবং তার সাথে আমাদের কি উৎপন্ন হয়? প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে, ঠিক আছে? তাপ উৎপন্ন হয়। তো এখান থেকে আমাদের কী হচ্ছে? প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে, যার কারণে কী হবে? এই যে সালফার ডাইঅক্সাইডটা রয়েছে, সেই সালফার ডাইঅক্সাইডটা বাষ্পীভূত হয়ে যাবে, মানে কি বাষ্পে পরিণত হয়ে যাবে। এবং বাষ্পে পরিণত হলে পরে কী হবে? সেটা উবে যাবে, তাই তো? তাহলে উবে গেলে পরে কী হবে? এটা বেশি পরিমাণে কী হবে? বাষ্পে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? যদি আমাদের বেশি তাপ উৎপন্ন হয়, তাহলে এখান থেকে আমাদের যেটা উৎপন্ন হচ্ছে সেটা যদি বাষ্পে পরিণত হয়, তাহলে খুব অল্প পরিমাণে আমি কী পাবো? H2SO4 পাবো। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে যে H2SO4টাকে বেশি পরিমাণে পাওয়া। তাহলে কি করতে হবে? আমাকে ডাইরেক্ট না গিয়ে, ঠিক আছে, ইনডাইরেক্টলি যেতে হবে। অর্থাৎ প্রথমে আমি এই যে সালফার ডাইঅক্সাইডটা পেলাম, সেই সালফার ডাইঅক্সাইডটাকে আমি কি করব? গাঢ় H2SO4 সাথে মেশাবো, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমি কি দেবো? গাঢ় H2SO4, ঠিক আছে? তো গাঢ় H2SO4 দিলে পরে এটা থেকে আমি কি পাবো? ওলিয়াম পাবো। ওলিয়াম বলতে গেলে এখান থেকে আমাদের দেখো যে H2S2O7, ঠিক আছে, O7, এটার নামই হচ্ছে ওলিয়াম। তাহলে এখানে তো আমাকে জিজ্ঞেস করতে পারে কোশ্চেন হচ্ছে যে ওলিয়াম কি? ওলিয়াম কি, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ওলিয়াম কি? তাহলে এটা হচ্ছে কি H2S2O7, এটা হচ্ছে কি ওলিয়াম। তো এই যে ওলিয়াম তৈরি হলো, সেই ওলিয়ামকে যদি আমি এবার জল দিই, তাহলে কি পাবো? এখান থেকে আমি যদি এটাকে জল দিই, ঠিক আছে, জল দ্বারা শোষণ ঘটাই, তাহলে এখান থেকে আমাদের কি হবে? H2SO4 উৎপন্ন হবে, ঠিক আছে? H2SO4 আমরা পাবো, 2H2SO4। তাহলে এটাই হচ্ছে কি আমাদের পদ্ধতি। অর্থাৎ ওলিয়ামকে আমরা কি করব? জলের সাথে শোষণ ঘটাবো, অর্থাৎ জল দ্বারাই শোষণ ঘটিয়ে অ্যাবজর্পশন ঘটিয়ে আমি কি করব? H2SO4 তৈরি করব, ঠিক আছে? তাহলে H2SO4কে যখনই আমি জল দিলাম, সেটা কি হয়ে যাচ্ছে?
সরি ওলিয়ামকে যখন আমি জল দিলাম সেটা কী হয়ে যাচ্ছে, H2SO4 উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা প্রশ্ন হচ্ছে যে এটাকে সরাসরি কেন করা হয় না, অর্থাৎ SO3কে সরাসরি জলে দিলে পরে H2SO4 পেতে পারি, কিন্তু কেন করা হয় না, তার কারণ হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, যার কারণে বাস্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এবং তার সাথে সাথে আরেকটা কারণ হচ্ছে যে SO3টা কী হয়ে যাচ্ছে, মানে খুব দ্রুত বাষ্পে পরিণত হবে, এবং বাষ্পে পরিণত হলে পরে কী হবে, দ্রবণে অল্প পরিমাণে SO3 পাবো। ঠিক আছে, SO3 অল্প পরিমাণে পেলে পরে আমি কী পাবো, H2SO4টা খুব কম পরিমাণে পাবো। এগুলো হচ্ছে কি কারণ। ঠিক আছে, তার মানে কি এই যে SO3 পরিমাণ কমে যাচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের কারণ। তাহলে এটা থেকে আমরা কি করতে পারবো না, সরাসরি আমরা জল দিয়ে H2SO4 তৈরি করতে পারবো না। কি করতে হবে, আমাকে ওলিয়াম বানাতে হবে। ওলিয়ামটা কি, SO3কে যদি আমি গাঢ় H2SO4 দিই, তাহলে গাঢ় H2SO4 ফলে সেটা কি উৎপন্ন করবে, H2S2O7। সেটাই হচ্ছে আমাদের ওলিয়াম, অর্থাৎ গাঢ় H2SO4 এবং SO3 যে সংমিশ্রণ, অর্থাৎ SO3 মিশ্রিত হয়ে যেটা উৎপন্ন করছে প্রোডাক্ট হিসাবে, সেই প্রোডাক্টটি হচ্ছে কি আমাদের ওলিয়াম। ওলিয়ামের সংকেত কি, H2S2O7। সেটাকে যখন জল দ্বারা শোষণ ঘটাচ্ছি তখন কি হচ্ছে, H2SO4 উৎপন্ন হচ্ছে। আর আমরা জানি যে H2SO4টা কি, অর্থাৎ আমাদের এখানে দুটো তৈরি হয়ে গেল, তাহলে কি H2SO4 তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এই যে H2SO4টা রয়েছে, H2SO4টা বিভিন্ন রকমের কম্পাউন্ড তৈরি করার সময় ব্যবহার করি আমরা। সেই কম্পাউন্ডগুলো কী কী, যেমন বিভিন্ন রকমের কম্পাউন্ডকে যদি বিভিন্ন রকমের কম্পাউন্ড তৈরি করার সময় আমরা দেখেছিলাম যে তার মধ্যে কী আছে, যে অশুদ্ধি রূপে আমাদের কী থাকে, অশুদ্ধি রূপে আমাদের কী থাকে, বিভিন্ন রকমের জল মিশ্রিত থাকে, তাই তো। তাহলে জলীয় বাষ্পটাকে বার করার জন্য আমরা কী ব্যবহার করি, H2SO4 ব্যবহার করি। তো H2SO4 কী হিসেবে কাজ করে, মানে অক্সিডাইজ, মানে একটা ড্রাইং এজেন্ট হিসেবে কাজ করে, তাই তো। অর্থাৎ ড্রাইং এজেন্ট হিসেবে, অর্থাৎ ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ জলটাকে বার করে দিতে সহায়তা করে। আর কি করে, বিভিন্ন রকমের যন্ত্রপাতির ক্ষমতা বাড়ানোর জন্য বা যন্ত্রপাতিকে চালানোর জন্য আমাদের কী করা হয়, H2SO4টা লাগে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি আমাদের H2SO4। তো আশা করি বুঝতে পেরেছ। তো যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করে দেবো। তাহলে এখানে আমাদের এই যে পদ্ধতিটা, এখানে আমাদেরকে কী করতে হবে, V2O5 লিখতে হবে। টেম্পারেচার হচ্ছে কি 2 atm, মানে বা চাপটা হচ্ছে 2 atm, আর টেম্পারেচার কত, 450 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এইগুলো আমাকে এখানে লিখতে হবে, দিয়ে এটা উৎপন্ন হবে। আর কি হতে হবে, অক্সিজেনটা এক্সিস পরিমাণে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা যখন লিখবে তখন তোমাকে এইগুলো লিখতে হবে এই তীর চিহ্নের উপরে। তো আশা করি বুঝতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।